মার্জিন ম্যাপে ডাটা কালেকশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মার্জিন ম্যাপ অ্যাপসটা প্রয়োজন। এটা সবাই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। এরপর মার্জিন ম্যাপে গিয়ে আমরা যে এরিয়ায় কাজ করব সেই এরিয়ার যে নামে প্রজেক্ট দেওয়া আছে সেই প্রজেক্টটা ওপেন করে নিতে হবে। সেক্ষেত্রে যেখানে থ্রি ডটে প্রজেক্টসে গিয়ে যেখানে প্রজেক্টস আপনাদের সাথে যে প্রজেক্ট শেয়ার করা আছে সেই প্রজেক্ট চলে আসবে। প্রজেক্ট যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিতে হবে, আর যদি থাকে তাহলে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন শালিকা উপজেলা যেটা, এটা আমার ডাউনলোড করে নেই, ডাউনলোড করে নিতে হবে। যে এখানে ডাউনলোড হচ্ছে, এটা মূলত শালিকার আরপাড়া যে জায়গাটা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন ক্লিক করলে আমরা এই প্রজেক্টে চলে যাব। জি, এখানে সকল স্ট্রাকচার ভিজিবল এমন ভিউ আসবে। এগুলো হলো ওয়াটার বডি, এগুলো স্ট্রাকচার, কালো এই দাগগুলো এগুলো হলো রোড। আমরা যেটা করব, যদি আমরা যে গ্রিডে আসি, যেমন এই যে লাল দাগটা, এটা হলো গ্রিডের নাম্বার হলো P34। আমরা যখন স্ট্রাকচারের ডাটা নিব, যেমন এটা হলো P34 এই গ্রিডের, আমি এই স্ট্রাকচারটা ডাটা নিব স্ট্রাকচারের সামনে গিয়ে তখন এই স্ট্রাকচারে ক্লিক করব। স্ট্রাকচারে ক্লিক করলে এখানে এডিটের অপশন আসবে। এই যে এটা কিন্তু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে আপনি এই স্ট্রাকচারের কাজ করলে স্ট্রাকচারের সামনে গিয়ে এখানে যাবেন, আর যদি এই স্ট্রাকচারের সামনে যান, এটা সিলেক্ট করলে স্ট্রাকচার সিলেক্ট হয়ে যাবে। তারপর এডিট অপশনে গিয়ে স্ট্রাকচার রিলেটেড যত ইনফরমেশন আছে সব এখানে পেয়ে যাবেন। যেমন গ্রিড নাম্বার, এটা কত গ্রিডের ছিল সেটা দিয়ে দিতে হবে। P34 নাম্বার গ্রিডে এটা ছিল, এটা P34। স্ট্রাকচার আইডি আপনি ওই দিনে যে কয়েকটা যত নম্বর স্ট্রাকচারের কাজ করতেছেন সেটা, তারপর ডেট ক্লিক করলে বাই ডিফল্ট ডেট, আজকের ডেটটা চলে আসবে। এরপরে যেটা মানে রানিং ডেটটা চলে আসবে। এরপরে উপজেলা পরিষদ আপনি যেখানকার সেটা দিয়ে দিবেন। ইউনিয়ন পরিষদের নাম যেটা, সেটা শালিকা দিয়ে দিবেন। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ যে নাম সেটা। এখানে স্ক্রিনে শো করতেছে ডিটেইল। হ্যাঁ, কি লাগবে সেটা। ইউনিয়ন পরিষদের নেম যেটা টাইপ করে দিয়ে দিবেন। ইউনিয়ন পরিষদে যেটা নাম আসে, ওয়ার্ড নাম্বার, প্রতিটা জায়গার ওয়ার্ড নাম্বার আছে। তারপর ভিলেজ নেম, প্রত্যেকটা এলাকার ভিলেজ নাম যেটা, পাড়া বা মহল্লা নাম যেটা সেটা দিয়ে দিবেন। রোড নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন। হোল্ডিং নাম্বার যদি বাড়ি হয়, শুধুমাত্র রেসিডেন্সিয়াল ইউজ মানে বাসগৃহ যেগুলো সেগুলোর হোল্ডিং নাম্বার থাকবে, ইলেকট্রিক মিটার নাম্বারও থাকবে। কিন্তু যেগুলো হলো কাউ হাউস বা হলো টয়লেটের যে স্ট্রাকচার থাকে সেগুলোতে কিন্তু হোল্ডিং নাম্বার বা ইলেকট্রিক মিটার নাম্বার থাকবে না। ওনার্স নেম, ওই স্ট্রাকচারটার ওনারের যে নাম সেটা দিয়ে দিবেন। ওনারশিপ পাবলিক, প্রাইভেট আর অটোনোমাস। প্রাইভেট মানে কারো নিজস্ব সম্পত্তি হলে, পাবলিক জনগণের সম্পত্তি সকলের ব্যবহারযোগ্য, আর অটোনোমাস মানে কোনো কার এটার ওনার মানে কার মানে স্ট্রাকচারটা কার সেটা যদি না জানা যায় সেক্ষেত্রে অটোনোমাস হবে। মানে এলাকাবাসীরা কেউই জানে না এরকম সরকারের নাকি কারোর পার্সোনাল, এরকম যদি হয় সেক্ষেত্রে অটোনোমাস হবে। স্ট্রাকচার নেম যেমন স্ট্রাকচার নেম, ওই বাড়ি বা স্ট্রাকচারটার অবশ্যই কোনো না কোনো নাম থাকবে। প্রত্যেকটা মানুষই তার পছন্দ মতো স্ট্রাকচারের নাম দেয়, যদি সেটা তার বাড়ি, ঘর বা দোকানপাট জায়গা হোক না কেন সেই নামটা দিয়ে দিতে হবে। স্ট্রাকচার আদার ইউজ, ধরেন যদি রেসিডেন্সিয়াল হয়, যে
বসবাসের জন্য বাড়িটা তৈরি, কিন্তু সাইডে একটা দোকানও আছে, তাহলে ওই দোকানটা হবে স্ট্রাকচার আদার ইউজের আন্ডারে। আবার যদি দোকানপাট যেখানে বাজার এরিয়া যেগুলাতে, ওখানে সবই বাজার কিন্তু উপরে একটু জায়গা আছে, ওখানে মানুষ বাসও করে, তাহলে সেখানে আদার ইউজের মধ্যে যাবে রেসিডেন্সিয়াল। কনস্ট্রাকশন টাইপস, ওই স্ট্রাকচারটা কী ধরনের, পাকা, সেমি পাকা, কাঁচা, নাকি হলো থাস্ট হলো খড়কুটার তৈরি, নাকি উডেন কাঠের তৈরি, নাকি এখনও আন্ডার কনস্ট্রাকশন, মানে আপনি গিয়ে দেখলেন এখনও তৈরি করা হচ্ছে, বানানো শেষ হয় নাই, তাহলে সেটা আন্ডার কনস্ট্রাকশনে যাবে। সেমি পাকাগুলো হবে যে সব কিছু, যেমন ওয়াল, ফ্লোর, ছাদ সব কিছু যদি পাকা না থাকে, দেখা গেলো ওয়াল আর ফ্লোর পাকা করে উপরে টিন শেড, তাহলে সেটা সেমি পাকার আন্ডারে। আবার হলো ফ্লোরটা মাটির, যার ছাদও আছে, দুই পাশের ওয়ালও আছে, কিন্তু ফ্লোরটা মাটির, তাহলে সেটা ওকে সেমি পাকার আন্ডারে চলে যাবে। রুফ ম্যাটেরিয়াল মানে ছাদ কি দিয়ে তৈরি, আরসিসি হলো পিচ ঢালা যেটা ঢালাই করা ছাদ, হ্যাঁ। টিন যদি টিন শেডের হয়, টালি যেগুলো থাকে লাল লাল, ওই টালি দিয়ে যদি ছাদ দেওয়া থাকে, তাহলে টালি বা বাঁশের তেজ, খড়কুটা, গোলপাতার। ফ্লোর ম্যাটেরিয়াল, যে ওই স্ট্রাকচারটার ফ্লোরটা কি দিয়ে তৈরি, আরসিসি হলো রড, বালু, সিমেন্ট দিয়ে তৈরি, যেটা সেটা, হ্যাঁ, রড, বালু, ইট, বালু, সিমেন্ট, রড, বালু এবং সিমেন্টের মিশ্রণে। আর সিসি হলো শুধুমাত্র বালু এবং সিমেন্টের মিশ্রণে, হ্যাঁ। ফ্লোর যদি বালু এবং সিমেন্টের মিশ্রণে থাকে তাহলে সিসি হবে। তারপরে উডেন, কাঠ, মাটি, ব্রিক, ইটের তৈরি হলে ব্রিক। ওয়াল ম্যাটেরিয়াল, তো ওয়াল ম্যাটেরিয়ালও সেম, ব্রিক, ইটের তৈরি হলে ব্রিক, টিনের তৈরি হলে টিন শেড, থাস, খড়কুটার হলে জুট স্টিক, পাটকাঠি দিয়ে যদি হয়, হোগলা পাতা, মাটি, উডেন কাঠের তৈরি হলে গোলপাতা হলে ওয়াল ম্যাটেরিয়াল। তারপর ফ্লোর ম্যাটেরিয়াল, আচ্ছা, ফ্লোর নাম্বার, প্রত্যেকটা স্ট্রাকচারেরই ফ্লোর নাম্বার থাকে। যদি এমন হয় যে গ্রাউন্ড ফ্লোর মানে একতলা বিল্ডিং, সেক্ষেত্রে ফ্লোর নাম্বার হবে 1, কখনোই স্ট্রাকচারের ফ্লোর নাম্বার 0 হওয়া সম্ভব না, তাহলে সেটা কিন্তু স্ট্রাকচারই না। তাহলে একতলা বলতে কোনো একতলাই, হ্যাঁ, একতলা হলে একতলা, যদি 2 ফ্লোর থাকে তাহলে 2 তলা, হ্যাঁ। 3 তলা বিল্ডিং হলে 3 তলা, কখনোই ফ্লোর নাম্বার 0 হওয়া সম্ভব না। কনস্ট্রাকশন ইয়ার হলো একটা স্ট্রাকচার গিয়ে যদি বলে যে এটা কবে তৈরি হয়েছে, যদি বলে 2 বছর আগে, এখন কি 2022 সাল, তাহলে 2 বছর আগে হলে কি হবে, 2000, এখন 24 সাল যেহেতু, তাহলে 2022 সালে এটা হয়েছে, হ্যাঁ। তাহলে এভাবে আমরা সালটা কাউন্ট করে তারপরে সেটা দিয়ে দিব কনস্ট্রাকশন ইয়ার। কখনোই 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আগে এভাবে দেওয়া যাবে না, ওই 10 বছর আগে যে সালটা সেটা দিয়ে দিতে হবে। রেসিডেন্সিয়াল হাউসহোল্ড নাম্বার, যদি হাউসহোল্ডটা রেসিডেন্সিয়াল হয়, মানে আবাসের জন্য, আবাসিক হিসেবে কাউন্ট হয়, যে বসবাসের জন্য ব্যবহার করতেছে, তাহলে সেটা অবশ্যই একটা সেখানে এখানে ওই হাউসহোল্ডে কতজন মানুষ আছে, যদি 4 জন থাকে তাহলে 4, 5 জন থাকলে 5, 6 জন থাকলে 6, যতজন নাম্বার সেটা। এরপরে স্ট্রাকচার ইউজ, বিভিন্ন ইউজে স্ট্রাকচার হয়, রেসিডেন্সিয়াল বসবাসযোগ্য, কমার্শিয়াল ব্যবসার কাজে, মিক্সড ইউজ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সব কাজে। ইন্ডাস্ট্রিয়াল যেগুলো কলকারখানা সেগুলোর আন্ডারে যাবে। এগ্রিকালচার, কৃষি, অ্যাডমিনিস্ট্রেটিভ হলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এডুকেশন অ্যান্ড রিসার্চ পড়াশোনার কাজে, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগের কাজে, সার্ভিস অ্যাক্টিভিটিস বিভিন্ন সেবামূলক যে কাজকর্ম আছে সেটার সাথে যদি সংযুক্ত থাকে, হেলথ ফ্যাসিলিটিস সেবা স্বাস্থ্যসেবা যেগুলো দেয় সেখান থেকে, কমিউনিটি সার্ভিসেস এটাও স্বেচ্ছাসেবী কমিউনিটি সার্ভিস যেগুলো থাকে, যেমন সোয়ারেজ, যে আপনাদের ইউটিলিটি যেগুলো আছে ওটার মধ্যে। আন্ডার কনস্ট্রাকশন, যদি স্ট্রাকচারটা আন্ডার কনস্ট্রাকশনটা সেটা নন গভর্নমেন্ট সার্ভিস, যেমন বিভিন্ন এনজিও যেগুলো আছে সেগুলো নন গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে। গ্রাউন্ড ফ্লোর ইউজ, স্ট্রাকচার যেহেতু 3-4 তলা বা যাই হোক উপরে দিয়ে যদি হয়, ফ্লোর নাম্বার 3 তলা হলে অবশ্যই এখানে 3টা ফ্লোরেরই ইউজ দেওয়া লাগবে, হ্যাঁ। যেহেতু এই স্ট্রাকচারটা ফ্লোর নাম্বার 3 দেওয়া, তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোর কী কাজে ব্যবহৃত হয় সেটা দিতে হবে। যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে রেসিডেন্সিয়াল,
ফার্স্ট ফ্লোর যদি রেসিডেন্সিয়াল দেখি, ফার্স্ট ফ্লোর 2 তলা যদি হয় সেটা দেওয়া যাবে। এটা যদি কমার্শিয়াল হয় তাহলে কমার্শিয়াল, দেখা গেল কমার্শিয়াল কাজের জন্য এটা ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটা কমার্শিয়াল দিয়ে দিবেন। যে ফ্লোরটা যেই কাজে ব্যবহৃত হয় সেটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে 3 তলা, তাহলে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত এটার ব্যবহার আমরা পাবো। গ্রাউন্ড ফ্লোর মানেই 1 তলা, হ্যাঁ, সেকেন্ড ফ্লোর মানে 3 তলা, এভাবে এটার হিসাব হবে। তারপরে ফ্লোর ইউজ এবং যদি 4 তলার উপরে যেটা, এটা একবারে যেটা ব্যবহার ওটা দিয়ে দিবেন 5 তলা মানে। নাম্বার অফ ইউনিট আমরা সাধারণত শুনে থাকি যে এটা কয় ইউনিটের বাসা। যেমন আপনি সিঁড়ি দিয়ে 2 তলায় উঠলেন, নিচতলা থেকে 2 তলা, নিচতলা যদি কমার্শিয়াল ইউজ থাকে 2 তলায় গেলে যদি এমন হয় যে ওখানে 2টা ফ্যামিলি থাকে তাহলে সেটা 2 ইউনিটের বাসা, মানে 2টা দরজা দিয়ে ঢুকলে ভিতরে আরও ছোটো ছোটো রুম থাকে। সাধারণত এরকমই বাসা থাকে না, সিঁড়ি দিয়ে উঠে, যেমন জিও মার্ক যেটা, এটা 1 ইউনিটের বাসা, এক সাইডেই মানে একটা ফ্যামিলি থাকে এরকম, ঠিক আছে। তাহলে ইউনিটটা আমরা এভাবে ক্যালকুলেট করব। সাধারণত 2, 3, 4 এরকম ইউনিটেরই বাসা হয়। নাম্বার অফ ডিসেবিলিটি ইন স্ট্রাকচার, ওই স্ট্রাকচার বা অবকাঠামো যেটা আছে সেটার মধ্যে ডিসেবল পারসন কারা আছে, যেমন প্রতিবন্ধী, পঙ্গু এরকম যারা থাকবে, যদি সংখ্যায় থাকে তাহলে সেই সংখ্যাটা দিতে হবে, না থাকলে 0। নাম্বার অফ ডে পপুলেশন, ওই যে সাধারণত দিনে কিন্তু সবাই কাজে চলে যায় অফিসে, সেক্ষেত্রে দেখা গেল যে বাসায় হয়তো মা থাকে আর হাউসওয়াইফ যিনি আছেন তিনি থাকে, 2 জন থাকে, তো সেখানে 2 দিতে হবে। আবার নাইট পপুলেশন যেটা, রাতে কিন্তু মানুষ সাধারণত বেশি থাকে, বিভিন্ন জায়গায় কাজে যারা যায় তারা ফিরে আসেন। এনার্জি সোর্স, ওই হাউসহোল্ডের এনার্জি, যেমন গ্যাস সাপ্লাই লাইন, মানে রান্নার কাজে তারা কি ব্যবহার করে। যদি গ্যাসের সাপ্লাই লাইন থাকে তাহলে সেটা ইলেকট্রিক, মানে যেটা হলো বাড়ি ঘরের গ্যাসের লাইন, ইলেকট্রিসিটি, কারেন্টের চুলা থাকে, সিলিন্ডার গ্যাস, কেরোসিন, যদি পাতা, কোডাক মানে কোডাক, আচ্ছা, লিভস, পাতা যদি কিছুই ব্যবহার না করে, নো আদার্স স্পেসিফিকলি, মানে অন্য কিছু হলে সেটা আদার্স, উডেন, কোরাকল, কোয়েল মানে কাঠ, কয়লা, কোরাকল, কয়লা জাতীয় দ্রব্য, এগুলো যদি থাকে তাহলে সেটা দিতে হবে। কারকোল হলো কাঠের কয়লা, হ্যাঁ, এইগুলো করা কাঠ এবং কাঠ রিলেটেড যেগুলো আছে সেগুলো। তাহলে আরেকটা কি ছিল ওখানে, যে কোডাং যেটা, এটা হলো গোবর, হ্যাঁ, লিভস বা গোবর, পাতা বা গোবর দিয়ে যদি তারা হলো তাপ উৎপাদন করে খাবার রান্নার কাজ রান্নায় ব্যবহার করে, সেক্ষেত্রে লিভার, কোডাং এটা হবে। তারপরে হলো ইলেকট্রিসিটি সোর্স, তারা কি করে, ইলেকট্রিক কারেন্টের লাইনের জন্য যদি ইলেকট্রিক লাইন থাকে তাহলে ইলেকট্রিক লাইন, জেনারেটর ব্যবহার করলে জেনারেটর, সোলার এনার্জি আছে গ্রামে, সোলার এনার্জি, নো, যদি ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় তাহলে নো, আর আদার্স হলে আদার্স, স্পেসিফাই তো আপনারা স্পেসিফিকলি লেখার কোনো ওয়ে নাই, তাহলে আদার্স দিয়ে দিলেই হচ্ছে। ওয়াটার সোর্স, যে তারা পানি কিভাবে কি ব্যবহার করে, টিউবওয়েল, বিভিন্ন মানে টিউবওয়েল যেটা আমরা কল যেটা চিনি, তার মধ্যে ডিপ টিউবওয়েল থাকে, এটার একটা রেঞ্জ থাকে, গভীরতা যদি অনেক বেশি হয় ডিপ টিউবওয়েল, পন্ড, পুকুর, রিভার, নদী, রেইন হারভেস্টিং, অনেক ক্ষেত্রে হলো দেখা যায় যে বৃষ্টি পড়লে সেখানে বৃষ্টির পানি জমা করে তারা খাবার, ওয়াটার সোর্স, খাবার পানি বা রান্নার পানি সেইটাতে ব্যবহার করে। সাপ্লাই লাইন, যদি সাপ্লাইয়ের লাইন থাকে তাহলে সেটা। তারপর ওয়াটার পাম্প, পানির পাম্প যদি থাকে সেটা, আদার্স স্পেসিফাই অন্যান্য যা থাকে সেটা। এরপরে আছে হলো স্লাডজ টাইপ, এটা হলো পানি নিষ্কাশন ব্যবস্থা কীরকম, যে সেপটিক ট্যাঙ্ক, তার হলো দূরে একটা মানে
ওয়াশরুমের টয়লেটের যে ময়লা আবর্জনা সেটা যদি সেপটিক ট্যাঙ্কে গিয়ে জমা হয় তাহলে মানে সেপটিক ট্যাঙ্ক হলো টয়লেটের সাথে অ্যাটাচ থাকে হলো পিট, তারও দূরে গিয়ে হলো আরও বড় জায়গায় গিয়ে জমা হয় যেটা সেটা হলো সেপটিক ট্যাঙ্ক। হ্যাঁ, ইউজুয়ালি পয় নিষ্কাশনের যেগুলো গিয়ে প্রথম শুরুতে জমা হয় সেটা হলো পিট, এরপরে সেটা বড় কোনো জায়গায় গিয়ে জমা হলো সেটা সেপটিক ট্যাঙ্ক। ওপেন অর কভার ড্রেন সিস্টেম যদি থাকে সেটাও ওপেন টু কভার ড্রেন মানে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা খোলা কিন্তু সেটা গিয়ে কোনো একটা ড্রেইনে গিয়ে পড়ে। হ্যাঁ, কভার ড্রেন সাধারণত ঢাকাতে যেগুলো থাকে ড্রেনগুলো সব কিন্তু কভার্ড। ওপেন টু এনভায়রনমেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে নদী খাল এগুলোর সাথে কানেক্টেড থাকে, সেটা হলো ওপেন টু এনভায়রনমেন্ট। যেমন হলো ঢাকায় যে বুড়িগঙ্গার পানির দিন দিন দূষিত হচ্ছে কারণ ওর আশেপাশে যে কলকারখানা বা বাড়িঘর আছে ড্রেনেজ সিস্টেম ওটা সরাসরি ওই নদীর সাথে কানেক্টেড। যত ময়লা আবর্জনা যা আছে সব হলো নদীতে গিয়ে পড়ে, এই কারণে সেক্ষেত্রে এটা এনভায়রনমেন্ট পরিবেশের সাথে মিশে যাচ্ছে। ড্রেন কানেকশন, তাহলে ওই ড্রেনের কানেকশন সরাসরি ওই বাড়ির সাথে আছে কি না, যদি থাকে ইয়েস, না থাকলে নাই, নো। হেভি ওভারহ্যাং, এটা যদি থাকে তবে ইয়েস, না থাকলে নো। হেভি ওভারহ্যাং বিষয়টা হচ্ছে সাধারণত কি একটা বাড়ি বা বিল্ডিংয়ের উপরে দেখা যায় যে ছাদ একটু অনেক ক্ষেত্রে একদম ছাদ বিল্ডিংয়ের সাথে লাগানো, আবার অনেক সময় দেখা যায় ছাদটা একটু ওয়াল থেকে একটু বাইরের দিকে বের করা, সাধারণত বৃষ্টির পানি যেন বাইরের দিকে পড়ে এই জন্য ওটা বাইরের দিকে বের করাও থাকে, সেটা হলো ওভারহ্যাং। হ্যাঁ, যদি থাকে বাইরের দিকে বের করা থাকলে ইয়েস, না থাকলেও নো, হেভি ওভারহ্যাং। স্ট্রাকচার ফাউন্ডেশন, ওভারঅল স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি, ইটের নাকি আরসিসি রড সিমেন্টের? পাউন্ডিং পসিবিলিটি, এটা যদি ইয়েস হয় তবে ইয়েস। পাউন্ডিং পসিবিলিটি এটা হচ্ছে আমরা বিল্ডিংটা দেখা গেল এটার ভিত্তি শক্ত না, যে কোনো সময় হেলে পড়ে যেতে পারে, কিছু কিছু বিল্ডিং থাকে হেলানোভাবে তৈরি, স্ট্রাকচার মজবুত না, তাহলে এটার পসিবিলিটি যে হেলে পড়ার সম্ভাবনা যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। সাধারণত বিল্ডিং সবাই ভালোভাবেই তৈরি করে, তারপরেও কিছু কিছু যদি খারাপভাবে যেগুলো তৈরি হয় ওগুলো হালকা ভূমিকম্পে দেখা গেল বেঁকে আছে তাহলে কি এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, তাহলে পসিবিলিটি সেটার ক্ষেত্রে হবে আছে, সেক্ষেত্রে ইয়েস হবে। সফট স্টোরির ক্ষেত্রেও ইয়েস আর নো। সফট স্টোরি জিনিসটা হলো এটাও হলো পাউন্ডিং পসিবিলিটির সাথে কানেক্টেড। পাউন্ডিং পসিবিলিটি যে হেলে পড়ে যাবে এরকম একটা বিষয়, আর সফট স্টোরি হলো বিল্ডিংয়ের যে ভিত্তিগুলো থাকে নিচের ভিত্তিপ্রস্তর সেটা যদি মজবুত না হয় সেক্ষেত্রে বিল্ডিংয়ের ভিত্তি যদি কলামগুলো অনেক চিকন থাকে সেগুলো সফট স্টোরির আন্ডারে পড়বে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নয়। গ্রাউন্ড সেট, বিল্ডিংয়ের কলামগুলো ওয়েল ডিজাইনড কিনা, গ্রাউন্ড লেভেলের সাথে গ্রাউন্ড সেট, হ্যাঁ, যে মাটির উপরে এটা সুন্দরভাবে বসানো, ভিত্তিপ্রস্তর স্ট্রং, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো। শর্ট কলাম, স্থাপনাটার কলামগুলো শর্ট নাকি লম্বা, কলাম থাকে না, কলাম গেথেই তো বিল্ডিং তৈরি হয় সেটা। তারপর স্ট্রাকচার কন্ডিশন, যেটা পুর নাকি অ্যাভারেজ নাকি গুড, ওভারঅল স্ট্রাকচারের কন্ডিশনটা কেমন। ফার্নিশ কন্ডিশন ব্যবস্থা যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নাই, শোয়ারেজ কন্ডিশনের উপর। তারপর নোট, আপনারা ওখানে গিয়ে কোনো সমস্যা বা সলিউশন কোনো একটা কেন দিয়েছেন সেটা অফিসকে জানানো দরকার বলে যদি মনে করেন তাহলে সেটা লিখে দিবেন। তারপরে সার্ভের নেম, আপনার যেটা নাম সেটা লিখে দিতে হবে। তারপর কমপ্লিট ইনকমপ্লিটে কমপ্লিট দিয়ে ওকে দিয়ে দিলে এটা এভাবে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এখানে ডাটা আছে, আপনি ডাটা চেক দিলে এই যে এখানে যা যা ডাটা এন্ট্রি দেওয়া হয়েছে সব এখানে শো করবে। ওকে, আমার যেহেতু এটার কাজ তাহলে এটার ডাটা এভাবেই নিতে হবে। নেওয়ার পরে যেহেতু আমার দরকার নাই
ইনকমপ্লিট দিয়ে দিই, ওকে দিয়ে দিই। এই যে তারপরে এটা আমি যেহেতু কাজ প্রয়োজন নাই আমার, মানে এটা তো আমি নিজের প্রয়োজনে করছি। তারপর দিন শেষে এটাকে হলো সিনক্রোনাইজ দিয়ে দিলে, এই যে এখানে সিনক্রোনাইজ হয়, এই যে ঘুরতেছে দেখেন, এটা সিনক্রোনাইজ দিয়ে দিলে এই যে আপ টু ডেট উপরে আসছে, তার মানে এটা সিনক্রোনাইজ হয়ে গেছে, মানে আপনার এডিটিংটা আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে এটা আমাদের স্ট্রাকচারের কাজ শেষ। এরপর আমরা ওয়াটার বডির কাজ যখন করব, ওয়াটার বডি এই যে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এডিটে গেলাম, যাওয়ার পরে ওয়াটার বডির টাইপস কি থাকে, যদি পন্ড হয় তাহলে পন্ড, এই যে আমাদের কী কী আছে, নদী, ক্যানাল মানে খাল, পন্ড পুকুর, ডিচ হলো ছোট ছোট গর্ত যেগুলো থাকে, না গর্ত না, ডিচ হলো একটু রিভারের চেয়ে ছোটো, ক্যানালের চেয়েও ছোটো, পন্ডের চেয়ে ছোটো বা বড় এরকম হতে পারে। হ্যাঁ, ডিচ প্রাকৃতিকভাবে তৈরি। ফিশ পন্ড মাছের যে মাছ চাষের জন্য যে পন্ডগুলো, দিঘি, লেক আমরা চিনি, লেক, বিল, হাওর, মার্শল্যান্ড হলো জলাভূমি, যদি নর্মাল জলাভূমি থাকে এটা। হ্যাঁ, তো সরকারি যেগুলো নদী আছে, নদীর অবশ্যই নাম থাকবে, যেমন পদ্মা নদী, আপনার ওখানে যেখানে নদী আছে সেটা নদীর নাম দিয়ে ওকে দিয়ে দিলে এই যে কালার চেঞ্জ হয়ে গেল, তার মানে এখানে ডাটা আমার এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমার ডাটার দরকার নাই, নাল দিয়ে রাখি, ওকে। হ্যাঁ, দিন শেষে সিনক্রোনাইজ দিতে হবে অবশ্যই, তাহলে একমাত্র আমার ডাটা পাবো, নয়তো না। সিনক্রোনাইজের ইনস্ট্রাকশন আপনাদের টিম লিডার যে থাকবে সে যেভাবে দেবে সেই ইনস্ট্রাকশন ফলো করবেন। এরপরে আমাদের কাছে রোডের ডাটা নিতে হবে। রোডের ডাটা নিতে হলে যতটা সম্ভব জুম করে কাজ করতে হবে। যেমন এখানে এটা কিন্তু ছোট একটা রোড, আপনি যদি এই রোডটা এখানে উপর থেকে সিলেক্ট করতে চান অনেক ক্ষেত্রে নিবে না। হ্যাঁ, যতটা সম্ভব যদি ছোট রোডের ডাটা নেন এটা জুম করে নিয়ে ডিটে যেতে হবে। রোড হায়ারার্কি মানে রোডটা এটা ন্যাশনাল হাইওয়ে মানে কি সরাসরি, আচ্ছা আমরা এগুলো চিনি। ন্যাশনাল হাইওয়ে যেগুলো হলো সরাসরি আমাদের কি জাতীয় সড়কগুলো, যেগুলো এন লেখা থাকে, হ্যাঁ, জাতীয় সড়কগুলো কি হয় সরাসরি কিন্তু সার্কভুক্ত দেশগুলো, এশিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড থাকে, সেগুলো ন্যাশনাল হাইওয়ে। রিজিওনাল হাইওয়ে গিয়ে ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, আমাদের যেমন বড় বড় হাইওয়ে, যেমন বিভিন্ন বিভাগে যাওয়ার জন্য ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, যেগুলো এগুলো কিন্তু ন্যাশনাল হাইওয়ের আন্ডারে, যেটা সরাসরি অন্যান্য দেশের সাথে কানেক্টেড। রিজিওনাল হাইওয়েটা হলো যেই হাইওয়েটা সরাসরি ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড। জেলা রোড অবশ্যই রিজিওনাল রোডের সাথে কানেক্ট থাকবে, উপজেলা রোড জেলা রোডের সাথে কানেক্ট থাকবে, পৌরসভা রোড উপজেলা রোডের সাথে কানেক্ট হবে, ইউনিয়ন রোড পৌরসভা রোডের সাথে, ভিলেজ রোড ইউনিয়ন রোডের সাথে, আর লোকাল যে রাস্তাটা সেটা ভিলেজ রোডের সাথে কানেক্টেড থাকবে। মানে অবশ্যই আপনি আপনার ভিলেজ রোড, লোকাল রোড যেটা সেটা দিয়ে হেঁটে ভিলেজ রোডে যেতে পারবেন, ভিলেজ রোড থেকে ইউনিয়ন রোড, ইউনিয়ন থেকে পৌরসভা রোড, পৌরসভা থেকে উপজেলা, জেলা থেকে রিজিওনাল থেকে ন্যাশনাল। যদি এরকম হয় তখনই এই টার্মগুলো ব্যবহার করতে পারবেন। যদি এমন হয় ভিলেজ রোড থেকে এক ভিলেজ রোড থেকে আরেক ভিলেজ রোডে যাবেন, তাহলে সেটা কিন্তু ভিলেজ রোডই হবে, সেটা কিন্তু ইউনিয়ন রোড হবে না। যে ভিলেজ রোডটা সরাসরি ইউনিয়ন পরিষদের সাথে কানেক্ট থাকবে সেটা হলো ইউনিয়ন রোড। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের সাথে কানেক্টেড যে রাস্তাগুলো। এরপর হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ওই রাস্তাটা কি দিয়ে তৈরি, বিটুমিনাস রোড হলে বিটুমিনাস, আরসিসি বা সিসি আমরা অলরেডি জেনেছি, এইচবিবি আর্থেন মাটির রাস্তা, বিটুমিনাস হলো পিচ ঢালা যে রাস্তা সেটা, আর বিআরটি, আর এইচবিবি যেটা ইটের সোলিং যেটা, আরসিসি এবং আরসিসি হলো যেটাতে কি বলে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি যেটা সিসি, আর সিসিতে রড থাকে। হ্যাঁ, আর্থেন মাটির রাস্তা। ওকে, ক্যারেজওয়ে উইথ হলো রাস্তার প্রশস্ততা। হ্যাঁ, রাস্তার যে অংশ থেকে এটা ফিটে হবে, রাস্তার যে অংশ থেকে হলো গাড়ি চলাচল করে, হ্যাঁ, ফুটপাথ মিডিয়ান এগুলো বাদে শুধুমাত্র যেই অংশটুকু থেকে গাড়ি চলাচল করে, হ্যাঁ, সাইকেল, বাস, ট্রাক, রিক্সা, যেগুলো যে পার্ট থেকে করে ফুটপাথ বাদে, সেটা ক্যারেজওয়ে। আর রাইট অফ ওয়ে হলো মাঝের রাস্তা দুই পাশে, মানে আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই তাহলে রাস্তার বাম পাশেও বিল্ডিং থাকে, আবার রাস্তা ক্রস করে ডান দিকে তাকালেও সেটাও বিল্ডিং থাকে, তাহলে রাস্তার বাম পাশের বিল্ডিং থেকে ডান পাশের বিল্ডিংয়ের যে মধ্যবর্তী দূরত্বটা সেটাই হলো ক্যারেজওয়ে
রাইট অফ ওয়ে, হ্যাঁ, এটাও ফিটে আমরা কাউন্ট করব। তারপরে রোড ওনার, রোড কী হয়, পাবলিক, প্রাইভেট, সরকারি, গভর্নমেন্ট প্রপার্টি, যে যে কিছু হইতে পারে সেটা দিয়ে দিবেন। তারপরে আছে নেম, রাস্তার প্রতিটা রাস্তারই একটা নেম থাকে, সেই নেম দিয়ে দিতে হবে। রিমার্কস, যদি কিছু লিখতে আপনাদের যদি কিছু বলা থাকে সেটা রিমার্কসে থাকবে, হ্যাঁ। ওকে দিয়ে এখানে যে টিক মার্ক টিক দিলে এই যে রাস্তায় ডাটা এন্ট্রি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেছে। কিন্তু এটা যদি আমরা না চাই সব কিছু নাম দিয়ে দিই, তাহলে এটা চলে গেল। কাজ শেষে আমরা সিনক্রোনাইজ করে দিব। এটা গেল হলো আমাদের যেগুলো ড্র করা আছে সেগুলোতে ডাটা এন্ট্রি কীভাবে করবেন সেটা। যেগুলো ড্র করা নেই সেগুলো কিভাবে এন্ট্রি করবেন, সেগুলোতে কোথাও পয়েন্ট, কোথাও লাইন এভাবে দিতে হবে, হ্যাঁ। তো এখন সেগুলো আমরা কোথায় পাবো? সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেগুলো ড্র করা নেই, ড্র করে আমাদের ডাটা এন্ট্রি করতে হবে, কোথাও পয়েন্ট নিতে হবে, কোথাও লাইন নিতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে লেয়ারে যেতে হবে, যেগুলো এডিট করার প্রয়োজন নেই সেগুলো নেই। আচ্ছা, লেয়ারে না, আমরা কোথায় গেলাম? অ্যাড, এই যে প্লাস যে চিহ্ন, এখানে অ্যাডে ক্লিক করলে এই যে দেখেন উপরে অপশনগুলো সব আসে, যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পয়েন্ট নেওয়ার জন্য এটা করবেন। ধরেন সেটা হলো এই পুকুরটার পাশে। তাহলে স্ক্রিনে 2 আঙুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমাদের যেখানে প্রয়োজন সেখানে জুম করে নিয়ে এখানে যেটা আছে রেকর্ড, এই যে নিচে রেকর্ড, এখানে ক্লিক করলে এই যে একটা টাইপ, কি ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপ যেটা, সেটা ডিস্ট্রিক্ট, উপজেলা, নাকি জেলা, নাকি ইউনিয়ন পরিষদ, পৌরসভা হেডকোয়ার্টার, হ্যাঁ। এই যে এই কয়টা টাইপস, এগুলো যখন হবে সেটা এটার আন্ডারে চলে যাবে। যদি ইউনিয়ন পৌরসভা হেডকোয়ার্টার হয় তাহলে পৌরসভা হেডকোয়ার্টার দিয়ে ওকে দিলে এই যে দেখুন এখানে পৌরসভা হেডকোয়ার্টার, প্রত্যেকটা পৌরসভা কিন্তু একটাই থাকবে, হ্যাঁ, এবং সেটা অবশ্যই থাকবে। এটা নেওয়ার কথা সবাইকে মাথায় রাখতে হবে। তাহলে পৌরসভা হেডকোয়ার্টারের যেখানে স্থান ওখানে দিয়ে আমরা এটা দিয়ে দেবো। ভুলে যদি কোনো একটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কী করব, এডিটে গিয়ে ক্লিক করলাম, এই যে পৌরসভা হেডকোয়ার্টার এটা চলে আসছে। এটা কী করব, ক্লিক এডিট, এই যে নিচে ডিলিট করে দিলে চলে যাবে। ঠিক একইভাবে আবারও অ্যাডে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন শালিকা শেষ হয়ে গেল। তারপর বাউন্ডারি ওয়াল, কোনো একটা স্ট্রাকচারের পাশে যদি বাউন্ডারি ওয়াল থাকে সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু দেয়া আছে এটা কি লাইনে হবে। এর আগের ফিচার এটা কি ছিল, পয়েন্টে, মানে একটা পয়েন্ট, এটা কিন্তু একটা লাইন, তেমন একটা লাইন ড্র করতে হবে, একটা দিলে হবে না। তাহলে এখানে আমি নিয়ে এই যে অ্যাড দিলে একটা হলো, এই বরাবর ড্র করে আরেকটা নিলাম। তারপরে যদি এদিকে হয় তাহলে এ ব্যাপারে অ্যাড দিলাম, তাহলে 3টা পয়েন্ট হলো। তারপরে এই যে রেকর্ডে ক্লিক করলাম। যদি একটা পয়েন্ট ভুলে নিয়ে ফেলেন রিমুভ করতে হবে, ব্যাকে গেলে এই পয়েন্টটা কিন্তু চলে গেছে। আন্ডু করে দিলে, আন্ডুতে ক্লিক করলে এটা চলে যাবে, দুইটাই চলে গেছে। আবারও নেই, অ্যাড পয়েন্ট আসলো, স্ট্রাকচারের যে পয়েন্টটা আছে অ্যাড রেকর্ডে ক্লিক করলে ওকে। এখানে বাউন্ডারি ওয়ালে যদি কোনো নাম থাকে সেটা নাম দিয়ে দিবেন, না থাকলে নাই, ওকে দিয়ে দিলে এই যে বাউন্ডারি ওয়াল চলে আসলো। ভুল হয়ে গেলে সেটা ক্লিক করে এডিট, ডিলিট, ওকে ডিলিট হয়ে গেল। এরপরে কীভাবে অ্যাডে গিয়ে বাউন্ডারি ওয়াল হয়ে গেল। এরপরে হলো ব্রিজ, যদি ব্রিজ ড্র করতে হয় ব্রিজকে, এই যে দেখুন ব্রিজ কিন্তু স্কোয়ার, মানে
এটা কিন্তু লাইনও না পয়েন্টও না, তার মানে এটা বদ্ধ হবে। হ্যাঁ, ব্রিজটা আপনাকে মিলায় দিতে হবে। তাহলে এখানে ধরুন ব্রিজ সাধারণত কি হয়, নদীর এরিয়াতে হয়। আমার এখানে কোনো নদী আছে কিনা দেখে নেই। নদীর উপর দিয়ে রাস্তা গেলে সেক্ষেত্রে এই ব্রিজ হয়। যে এখানে একটা ব্রিজ থাকার পসিবিলিটি আছে, তাহলে সেক্ষেত্রে যতটা সম্ভব জুম করে নিতে হবে। জুম করে ব্রিজ নদীর চেয়ে একটু বড় হয়, অ্যাড স্কোয়ার শেপে হবে, অ্যাড কখনোই কোনোটার উপরে উঠে দিতে পারবো না। যেমন আমি চাইলে স্ট্রাকচারের উপর দিয়ে ড্র করবো না, যতটা সম্ভব ফাঁকা রেখে তারপর ড্র করবো। প্রয়োজনে আমি জুম করে নিব, অ্যাড দিয়ে তারপরে রেকর্ডে ওকে করলে যে ব্রিজের যে ইনফরমেশন প্রয়োজন সেটা কিন্তু চলে আসবে। যেমন টাইপ অফ ব্রিজটা কী ধরনের, সেটা কি সত্যি এটা ব্রিজ নাকি কালভার্ট নাকি সাঁকো নাকি এমব্যাঙ্কমেন্ট নাকি সুইচ গেট। এমব্যাঙ্কমেন্ট মানে হলো বাঁধ, যদি সুইচ গেট থাকে এটাও বাঁধের মতো, কিন্তু পানি হলো এদিক ওদিক করা যায়। নদীতে সাধারণত স্লুইস গেট দেওয়া থাকে, প্রয়োজন অনুসারে নদীর পানি আটকে দেওয়া হয়, আবার খুলে দেওয়া হয়। সাঁকো তো সাঁকো কাঠের বাঁশের তৈরি যেগুলো। কালভার্ট ব্রিজ তো বড়, সেগুলো ব্রিজ আছে সেগুলো। তারপরে লেন্থ, ব্রিজ লম্বায় কতটা বড় সেটা মেপে ফিটে দিয়ে দিতে হবে। উইথ ব্রিজের প্রশস্ততা কত সেটা মেপে দিয়ে দিতে হবে। স্প্যান, একটা ব্রিজ কিন্তু হলো নদীর উপর দিয়ে যখন যায় ওখানে কিন্তু পিলার বা স্প্যান থাকে, যে কটা স্প্যান সংখ্যা কোনো সেটা দিয়ে দিতে হবে। লোকেশন, এটা কোন লোকেশনে সেটা জায়গার নাম দিয়ে দিতে হবে। পিলারগুলো যত থাকে তার মধ্যবর্তী যে দূরত্বটা ওটা স্প্যান। সাধারণত পিলার যদি 4টা হয় তাহলে স্প্যান সংখ্যা হবে 3টা। হ্যাঁ, 2টা পিলারের মধ্যবর্তী যে দূরত্বটা ওইটাই হলো স্প্যান। তো দূরত্বটা যদি 3 ফিট, দূরত্বটা অবশ্যই এই যে লেন্থের সমান হবে। হ্যাঁ, স্প্যানগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি 2 ফিট হয় তাহলে 2 2 4, 4টা স্প্যান, 2টা স্প্যান এভাবে দিয়ে দিতে হবে। মানে 2টা পিলারের মধ্যবর্তী যে দূরত্বটা ওইটাই হলো স্প্যান, এটা ফিটে মেপে তারপরে দিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিলে এই যে ব্রিজ, আমাদের একটা ব্রিজ ড্র হয়ে গেছে। তাহলে এটা যেহেতু আমার নেই তাহলে এটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, এরপরে ব্রিজের পরে আমরা যাব কমিউনিটি ফ্যাসিলিটিস। এটা কিন্তু পয়েন্টে, এই যে পয়েন্ট মার্ক, তাহলে একটা এখানে যদি এখানে হয় তাহলে এখান থেকে নিয়ে নিলাম, রেকর্ডে ক্লিক করলাম। কমিউনিটি ফ্যাসিলিটিসের পিছিয়ে টাইপে কী আছে, গ্রেভিয়ার্ড মানে হলো কবরস্থান, মাজার, ক্রেমেটোরিয়াম, শহীদ মিনার, প্লেগ্রাউন্ড, স্টেডিয়াম, ঈদগাহ। ক্রেমেটোরিয়াম এটা হলো শ্মশান, যেখানে সব দাহ করা হয়। হিন্দু, খ্রিস্টানরা মনে হয় করে না, হিন্দু যারা আছে যারা সব দাহ করে, মৃতদেহ দাহ করে, সেটা হলো ক্রেমেটোরিয়াম। তাহলে ওকে দিয়ে দিলে এটা চলে আসলো। স্টেডিয়াম, এখানে আমি স্টেডিয়াম দিয়েছি এক একটা পয়েন্টের জন্য। এক একটা গ্রেভিয়ার্ড যদি দেওয়া হয় তাহলে এটার সাইন এটাই। এরপরে যদি অ্যাড করি রেকর্ড, এরপরে আমরা যেটা অ্যাড করবো কমিউনিটি ফ্যাসিলিটিসের পরে আছে ড্রেন, সেন্টার লাইন। ড্রেন যদি রাস্তার পাশ দিয়ে বা রাস্তার মাঝ দিয়ে কোনো ট্রেন যায় সেক্ষেত্রে সেই ড্রেনটার সেন্টার লাইন থাকবে। এই যে দেখুন, আমি কিন্তু এখন গ্রেভিয়ারটা চাইলেও ধরতে পারতেছি না, কারণ কি এটা গ্রেভিয়ারটা কিসের মধ্যে ছিল, এটা ছিল কমিউনিটি ফ্যাসিলিটিসের জন্য। সেজন্য কমিউনিটি ফ্যাসিলিটিস সিলেক্ট করে নিয়ে তারপরে আমি এটা নিতে পারবো।
আচ্ছা না, এটা প্রয়োজন নাই, মানে ওই যে আমি অন্য আরেকটার মধ্যে ছিলাম, এই কারণে এখান থেকে বের হয়ে তারপরে এটাকে সিলেক্ট করা যাবে, সিলেক্ট করে ডিলিট। এরপরে আমরা যেটা করব, ড্রেন সেন্টার লাইন, এটা সাধারণত থাকে রাস্তার পাশে বা মধ্যে, যতটা সম্ভব জুম করে রাস্তার পাশ থেকে ড্র করতে হবে। অ্যান্ড এটার মধ্যে কি আছে, রেকর্ড, এটার মধ্যে ড্রেন টাইপ যেটা পাকা নাকি কাঁচা সেটা দিয়ে দিতে হবে, উইথ ড্রেনের উইথ যেটা সেটা দিতে হবে, গভীরতা যেটা সেটা দিতে হবে, ড্রেন কন্ডিশন কভার নাকি আনকভার সেটা দিতে হবে, সেটার স্ট্যাটাস, ড্রেনের যে পরিষ্কার ব্যবস্থা সেটা ভালো নাকি খারাপ, যে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, যে ড্রেন আছে কিন্তু পানি যাচ্ছে না তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ, যদি যায় তাহলে অ্যাক্টিভ। সিলেক্ট করে দিলে এই যে ড্রেন হয়ে গেল, চলে আসছে। ডিলিট করার জন্য অবশ্যই আমাদের এই ভিউটা প্রয়োজন, নয়তো কিন্তু সিলেক্ট হবে না। যে কোনো জিনিস সিলেক্ট করার জন্য, এটা সিলেক্ট করার জন্য সেম। এরপরে অ্যাড করব ড্রেন আউটফল, এটা আমাদের পয়েন্টে আউটফল রেকর্ডে আউটফলে যদি কোনো নাম থাকে সে নামটা দিয়ে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। ডিলিট করার জন্য সিলেক্ট, ডিলিট। এরপরে আছে ফুটপাথ, রাস্তার পাশে ফুটপাথ যদি থেকে থাকে সেটাও কিন্তু এই যে লাইনে, তাহলে লাইনে ড্র করতে হবে। প্রথমে অ্যাড দিয়ে তাহলে ফুটপাথে আমার কী রেকর্ডে ক্লিক করলে কী লিখবে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল টাইলসেল নাকি আরসিসি না বিসিসি না ডিসিসি, এগুলো আমরা অলরেডি জানি। হাইট যেটা মানে রাস্তা থেকে ফুটপাথটার উচ্চতা যেটা সেটা দিতে হবে ফিটে, আর এটার প্রস্থ যেটা ফুটপাথের প্রস্থ যেটা সেটা দিয়ে দিতে হবে, এটাও ফিটে। এটা দিয়ে দিলে এই যে চলে আসলো। ডিলিট করার জন্য একইভাবে এডিট এবং ডিলিট। খেয়াল রাখতে হবে আমরা যেন ভুলে অন্য কোনো এই যে রুট ড্র করার রুট যেন ডিলিট না হয়, তাহলে কিন্তু সেটা ড্র করে তারপরে ঠিক করে দিতে হবে, আর আপনি বুঝতে পারবেন না কোন রুটটা কোনটার সাথে কানেক্টেড ছিল, এই জন্য ডিলিটের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এরপরে ফুটপাথের পরে ওপেন স্পেস, কোনো স্থানে দেখা গেলো একটা এরিয়ায় ওপেন স্পেস রয়েছে, অনেক বড় একটা ফাঁকা জায়গা, সেক্ষেত্রে ওইটা ওপেন স্পেস পয়েন্টে রেকর্ড, ওপেন স্পেসের টাইপ কি, ওটা কী কাজে, পতিত একটা জমি ওপেন স্পেস ফাঁকা, সেটা কী কাজে ব্যবহৃত হয়, এগ্রিকালচার কৃষিকাজে নাকি বন নাকি ভেজিটেশন মানে সবজি উৎপাদনে, নাকি ভ্যাকান্ট ল্যান্ড ভ্যাকান্ট মানে খালি জমি, আর যদি রেস্ট্রিক্টেড ল্যান্ড মানে থাকে না বিভিন্ন রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে যাওয়া যায় না এরকম, সেটা হতে পারে প্রাইভেট পার্ক, কারো পার্সোনাল পার্ক, পাবলিক পার্ক, স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড, কিছু যে কোনো কিছু হতে পারে। রেস্ট্রিক্টেড জোন সাধারণত কী হয়, সামরিক বাহিনী হতে পারে যেখানে জনসাধারণের এন্ট্রি নেই, তাহলে ওকে দিলে এই যে ভ্যাকান্ট ল্যান্ড সেটা এখানে সাইন চলে আসলো। ডিলিট করার জন্য কীভাবে সিলেক্ট, ডিলিট, কীভাবে আমি ওপেন স্পেসের পরে রোডের ব্যাপারটা জানি, স্ট্রাকচারটাও জানি। তারপর ট্রান্সপোর্ট ফিচার তালিকা, ট্রান্সপোর্ট ফিচার এটাও কিন্তু এই যে পয়েন্টে, হ্যাঁ পয়েন্ট আমরা দেখি, এই যে পয়েন্ট দেখলে এটা এই চিহ্ন, লাইন হলে এমন চিহ্ন, আর স্কোয়ার যদি হয় যে বদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু এই চিহ্ন। তাহলে এখন আমরা যাব ট্রান্সপোর্ট ফিচার, যেখানে হবে সেখানে নিয়ে ট্রান্সপোর্ট ফিচারে রেকর্ড ক্লিক, ফিচার টাইপস কি, যদি বাস টার্মিনাল হয় বাস টার্মিনাল, স্ট্যান্ড বা স্টপেজ হলে স্টপেজ, রেলওয়ে স্টেশন হলে রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট হলে লঞ্চ ঘাট, ফেরিঘাট হলে ফেরিঘাট, বোট ঘাট হলে বোট ঘাট, পেট্রোল পাম্প হলে পেট্রোল পাম্প, এয়ারপোর্ট, হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার এসে থামে, ফ্লাইওভার থাকলে ফ্লাইওভার, আন্ডারপাস
যে রাস্তা নিচ দিয়ে যেটা যায়, ওভারপাস রাস্তার উপর দিয়ে যদি কোনো রাস্তা থাকে, ফুটওভার ব্রিজ থাকলে যেটা দিয়ে পথচারী পারাপার হয়, ফুটওভার ব্রিজ হলে যে কোনো একটা সিলেক্ট, তার নাম থাকলে নাম, উইথ থাকলে উইথ, এগুলো সবই ফিতে, লেন্থ থাকলে লেন্থ দিয়ে ওকে করলে এই যে চলে আসবে। এরপরে কি আছে, ট্রান্সপোর্ট ইউটিলিটির মধ্যে আমাদের কি আছে, এটা কিন্তু পয়েন্টে, তাহলে ইউটিলিটি শালিকা রেকর্ড অন, এটার মধ্যে ফিচার টাইপ কি, ইলেকট্রিক পোল, হাই টেনশন ইলেকট্রিক পোল। আমাদের আপনাদেরকে একটি পিডিএফ দেওয়া আছে, এটার মধ্যে ইলেকট্রিক পোলের ডিফারেন্স দিয়ে দেওয়া আছে, ইলেকট্রিক পোল কোনটা, হাই টেনশন ইলেকট্রিক পোল কোনটা, শুধু ইলেকট্রিক সাবস্টেশন কোনটা, ইলেকট্রিক পোল নর্মাল একটা পোল, হাই টেনশন ইলেকট্রিক পোল দুইটা ইলেকট্রিক পোল, এবং মাঝে অনেক তার থাকে, সেটা বক্স যেগুলো থাকে এগুলো থাকে, ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ডিপ টিউবওয়েল, কমিউনিটি ট্যাপ, সবাই যেটা থেকে পানি নেয়, মোবাইল টাওয়ার, ফর্মাল ডাস্টবিন, ইনফর্মাল ডিসপোজাল পয়েন্ট, ফর্মাল ডাস্টবিন যে সরকার থেকে যেটা দিচ্ছে, ইনফর্মাল ডিসপোজাল পয়েন্ট যে গ্রামবাসী সবাই মিলে এখানে ময়লা আবর্জনা ফেলে সেরকম, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, পাবলিক টয়লেট, স্ট্রিট লাইট। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেটা, এটা হলো ময়লা আবর্জনা কি বাড়ি থেকে নিয়ে যে বড় একটা জায়গায় যে জমা করে, আমরা সাধারণত কি দেখি ঢাকাতে সিটি কর্পোরেশনের একটা ডিসপোজাল স্টেশন থাকে, ভ্যানে করে নিয়ে ওখানে জমা করে, ওখান থেকে আবার ট্রাকে নিয়ে বড় জায়গায় নিয়ে যায়, এটাই সেকেন্ডারি। মানে বাড়িঘর থেকে যেখানে এক জায়গায় জমা করে, যে বাইরে গাড়ি এসে ওখান থেকে নিয়ে যাবে, হ্যাঁ, সেকেন্ডারি মানে দ্বিতীয় ধাপের, বাড়ি থেকে যেখানে এনে প্রথমে রাখা হয়, তারপর ট্রাকে করে সেটা যেখানে নিয়ে যাওয়া হয়, ওটা তো পরের। তাহলে এটা সিলেক্ট করলাম, ওকে করলাম, নিচে চলে আসলো ইনফর্মাল ডিসপোজাল পয়েন্ট। এরপরে যেটা আছে গুড, সি ফিচার টাইপ, প্রত্যেকদিন জুতা ধরলে এটা দাম সবাই না বেশি হইছে, কোনটাতে কাজ করতেছি, তাহলে অ্যাড ইউটিলিটি হয়ে গেল। এরপর ওয়েস্ট কোথায়, রেকর্ডে ক্লিক, নেম অফ দ্য প্ল্যান্ট ডিসপোজাল সাইট, ওয়েস্টগুলো কোথায় থাকে, যে পাওয়ার প্ল্যান্টের মতো ওয়েস্টেরও প্ল্যান্ট থাকে, তো কোথায় সেখানে জমা হয় সেটা, টাইপ অফ দ্য প্ল্যান্ট ডিসপোজাল, এটা কী ধরনের, যে ফেশিয়াল স্লাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে পানির যে বজ্রগুলো, ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট যেখানে পানি পিউরিফাই করা হয়, বিশুদ্ধ করা হয়, রিসাইক্লিং প্ল্যান্ট যে পাওয়ার প্ল্যান্টগুলোতে রিসাইকেল করা হয়, যে রিউজের জন্য পুনরায় ব্যবহার করতে পারবেন এরকম, ডাম্পিং জোন যেখানে ময়লা আবর্জনা ডাম্প করা হয়, ওয়েস্ট কালেকশন পয়েন্ট এসটিএস যেখানে সমস্ত ওয়েস্ট কালেক্ট করে জমা করা হয়। তারপরে এটা করে ওকে করে দিলে চলে আসলো। এরপরে আর কি আছে, অ্যাড ওয়েস্ট শালিকা, ওয়েস্ট কোন দিকে যায়, এরপর ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, এটা পয়েন্টে অ্যাড করলে, না পয়েন্ট না এটা লাইন, অ্যাড করে আরেকটা অ্যাড রেকর্ড, টাইপস কি, সুইচ গেট যেটা এমব্যাঙ্কমেন্ট বাঁধ যদি থাকে সেটা, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি, কনক্রিটের হলে কনক্রিট, স্টিলের হলে স্টিলের, বাঁশের হলে ব্যাম্বু, উডের কাঠের হলে উডেন, লেন্থ যেটা থাকবে লেন্থ দিয়ে দিতে হবে, যেটা থাকবে দিতে হবে, নেম যদি থাকে তাহলে নেম দিয়ে দিতে হবে। এরপরে এরপরে আছে ওয়াটার বডি, তো এটা কিছু ড্র করা নেই, ওয়াটার বডি আমাদের ড্র করাই আছে, হ্যাঁ, আমাদের স্ট্রাকচার রোড এবং ওয়াটার বডি ড্র করা আছে, বাকিগুলো আপনাদের ড্র করতে হবে। এখন এই যে এগুলো ডাটা যেগুলো অ্যাড করা আছে, আপনারা ইচ্ছেন কোনো যে ক্লিক করলে আমরা এটা সার্ভারে আপলোড হয়ে যাবে, আর হলো আমরা এটা পেয়ে যাব, হ্যাঁ।
যেহেতু এটা আমার আপনাদের শেখানোর জন্য, তাহলে এটা ডিলিট করে ফেলি। সার্ভে রিপোর্টে কি পাইছে সেটা টেম্পলেট করবে আর সে কয় হচ্ছে কি অ্যাক্টিভিটি আমি এটাই জিনিসটা কোনোভাবে বুঝতে পারতেছি না জিনিসটা এভাবে আমরা ডাটা প্রতিদিন আপলোড দিয়ে সিনক্রোনাইজ দিয়ে দিব। যে সিনক্রোনাইজ হচ্ছে, সাকসেসফুলি সিনক্রোনাইজড। যেগুলো আছে এগুলো ডাটা আপলোড হয়ে গেছে। আপনারা প্রতিদিন কাজ শেষে সিনক্রোনাইজ দিবেন এবং নতুন ডাটাবেস ডাউনলোড করবেন প্রতিদিন। ডাটাবেস যেখানে মোর প্রজেক্টে গিয়ে আমরা যেটা প্রজেক্টসের শালিকা, শালিকা এটা লোকাল চেঞ্জেস, যে আপনার এই প্রজেক্ট স্ট্যাটাস। আচ্ছা, এখানে লোকালি রিমুভ ফ্রম ডিভাইস, তাহলে আপনার ডিভাইস থেকে চলে যাবে, রিমুভ করে নেবেন। তারপরে আবার পুনরায় ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন চলে আসছে, কয়েকদিন পুনরায় ডাউনলোড করে তারপরে নতুনভাবে কাজ করবেন। থ্যাংক ইউ।